জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে এরই মধ্যে ছাত্র নেতাদের সঙ্গে যমুনায় বৈঠকে বসেছেন তিনি। আগামীকাল সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে মত বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে সে দেশের জনগণকে খ্যাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। বলেন, ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে রুখে দাঁড়াতে হবে। আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। যা কিছুই ঘটুক না কেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলবের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে নিরাপত্তা শঙ্কায় আগরতলা বাংলাদেশ মিশনে বন্ধ করে দেয়া হয়েছে ভিসা ও কনসুলার সেবা। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার পরপরই কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করে দেয়া হয় বার্তা। এ ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হওয়ায় জরুরি তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। মঙ্গলবার বিকাল 4টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা। এ সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে যে বার্তা দেওয়ার তা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে 40 মিনিটের বৈঠকের পর বেরিয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। বলেন, কোনো নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডা নিয়ে আবর্তিত নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক। যা কিছুই ঘটুক, দুদেশের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ এন্ড অ্যাজ আই হ্যাভ সেড, আমাদের সম্পর্ক বহুমুখী। আমি বলেছি, এটা একটা এজেন্ডা বা ঘটনার জন্য প্রভাবিত হবে না। অনেক বিষয় নিয়ে একসাথে আমরা কাজ করছি এবং সত্যিই আমরা ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের পারস্পরিক নির্ভরতা রয়েছে যা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। এদিকে নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা মিশনে সব ধরনের কনসুলার সেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের হাই কমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। বলেন, ভারতে যা ঘটানো হয়েছে তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে আবারও বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়। এ সময় ইউনুস আহমেদ অভিযোগ করেন, ভারত গত 16 বছর ধরে বাংলাদেশকে নানাভাবে ধ্বংস করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতা তাদের মুখের গ্রাস কেড়ে নেয়াতেই ভারতের অন্তর্জালা শুরু হয়েছে। সমাবেশে অন্যান্য বক্তারা ভারতের পণ্য বর্জনের দাবি ওঠান। বক্তারা আরও বলেন, ভারত গায়ে পড়ে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে। হাই কমিশন আক্রমণ করো এবং সীমান্তে তোমরা লোক জড়ো করছো। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লোক জড়ো হচ্ছে। আমরা বিভিন্ন খবরাখবর আমরা জানছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। মনে করো না আমাদের সৈন্য 1-1.5 লাখ, আমরা 15 কোটি। আমাদের সৈন্য ভাত খাস্তা গেল 15 কোটি। 15 কোটি মানুষের 30 কোটি হাত।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে ৮ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বিকেলে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মানুষ ভারতের কোনো টিভি চ্যানেল দেখতে চায় না, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশে অবৈধভাবে ১৪ লাখ ভারতীয় কাজ করছে এবং প্রতি বছর তারা হাজার হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা পাচার করে নিয়ে যাচ্ছে। তাই দ্রুত তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। কুমিল্লায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া খুলনা, নাটোর, ফেনী সহ বিভিন্ন জেলায় আগরতলার বাংলাদেশ মিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। দেশের ছাত্র জনতা এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তাদের। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন যুবদল, ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে প্রতিবাদ জানানো হয় ভারতের আগ্রাসনের। বের করা হয় প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই ভারতের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা অবৈধভাবে হামলা করেছে। এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে না। পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র, বিদেশি শক্তি সাথে আমরা আপোষ করি না। আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। এর আগে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয়। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি, যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে। বাংলাদেশে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিও জানান রিজভী। আর যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। গায়ে পড়ে ঝগড়া করতে এলে বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না। কারণ আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করেছে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেঁচড়ায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 7 জনকে। এছাড়া 3 জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, পুলিশের 3 উপপরিদর্শককে বরখাস্তের পাশাপাশি একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা।
ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই হামলা পূর্ব পরিকল্পিত। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেঁচড়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2009 সালের থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে সরকারি সেবা পেতে জনগণকে ঘুষ দিতে হয়েছে 1,46,252 কোটি টাকা। এছাড়া 2023 সালে 70.9% খানা বা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। ওই বছর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত 3টি খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। টিআইবির প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। সরকারি সেবা পাওয়া নাগরিকদের অধিকার, অথচ এই সেবা পেতে বাধ্য হয়ে দিতে হচ্ছে ঘুষ। 2023 সালে দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবা নিতে গিয়ে। মঙ্গলবার টিআইবি প্রকাশিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে শুধু পাসপোর্ট অফিসই নয়, দুর্নীতির শীর্ষ খাতের তালিকায় দ্বিতীয় বিআরটিএ এবং তৃতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর বিচারিক সেবা, ভূমি, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ দুর্নীতি ও ঘুষের 18টি খাত চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে গত বছর দুর্নীতির শিকার হয়েছেন 70.9% খানা বা পরিবার, 77.2% পরিবার বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন। যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। গত বছরে সাধারণ মানুষের 10,902 কোটি টাকা ঘুষ হিসেবে ঢুকেছে সেবা খাতে দুর্নীতিবাজদের পকেটে। আর 2009 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি সেবা পেতে 1,46,252 কোটি টাকা দিতে হয়েছে জনগণকে। শুধুমাত্র সেবা খাতের ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, সেবা খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাই কমাতে পারে দুর্নীতি। মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষাত সংস্কার সহ দাতা সংস্থার কাছ থেকে সব মিলিয়ে $6 বিলিয়ন প্রত্যাশা করছে সরকার। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে IMF। এ সময় তিনি আরও বলেন, আর্থিক খাতে এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে আগামী সরকার তা অনুসরণ করতে পারে এবং ধীরে ধীরে ব্যাংকিং সেক্টরও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। I have argued যে আমাদের স্টেবিলাইজেশন, স্থিতিশীলতা কিন্তু এটা ফিরে আসছে, সম্পূর্ণ আসে নাই, কিন্তু ডেফিনেটলি এখন যে টাইম ফর ইনভেস্টমেন্ট আর ফরেন ডোনার্স টু কাম ইন। আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো ওঠানামা করছে না। তারপরে ব্যাংকিং, বেশ কটা ব্যাংক মোটামুটি আপনার কিছুটা লিকুইডিটি সাপোর্ট লাগছে, কিন্তু ইসলামী ব্যাংক যেটা সবচেয়ে বড় ব্যাংক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে। সবাইকে আমন্ত্রণ ডিবিসির খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ।
হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। ওমানের মাস্কাটে থাইল্যান্ডকে 7-2 গোলে হারালো তারা। একই সাথে পা রাখল টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন, বৃহস্পতিবার দল দেশে ফিরলে সংবর্ধনা দেওয়া হবে খেলোয়াড়দের। আম্পায়ারের শেষ বাঁশি বাজার সাথে উল্লাসে ভাসল বাংলাদেশের খেলোয়াড়রা। এই উচ্ছ্বাস প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করার। সাম্প্রতিক সময়ে অনেক নেতিবাচক খবরের মধ্যে হারিয়ে গিয়েছিল দেশের হকি, তারই যেন ইতি টানার প্রয়াস যুব হকি তারকাদের। এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে 7-2 গোলে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপে কোয়ালিফাই করল জয় আমিরুলরা। একই সাথে পা রাখল টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। জাতীয় দল বা যুব দল কোনো পর্যায়েই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। ওমানের মাস্কাটে এদিনও থাই যুবাদের বিপক্ষে পরিষ্কার আধিপত্য বাংলাদেশের। তৃতীয় মিনিটে মোহাম্মদ জয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে 2-0 গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে আবদুল্লাহ স্কোর লাইন 3-0 করেন, তবে থাইল্যান্ডের হয়ে 1 গোল শোধ দেন অধিনায়ক কৃতসাদা। পরের 2 কোয়ার্টারে মোহাম্মদ হাসান, মোহাম্মদ খান, জয় ও আবদুল্লার গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ কোয়ার্টারে থাইল্যান্ড আরেকটি গোল করলে 7-2 ব্যবধানে শেষ হয় ম্যাচ। শত সীমাবদ্ধতার মাঝে এই জয়কে বিশেষ কিছু বলছে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। সাধারণ সম্পাদক বললেন, খেলোয়াড়দের সংবর্ধনার পাশাপাশি ভবিষ্যতে তারকা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই রেজাল্টটা আমাদের যারা হকিতে যারা খেলাধুলা করে, যারা হকির ভালোবাসে, ওদেরকে সবাইকে অনুপ্রাণিত করবে। 4 থেকে 5 মাসের কম প্রশিক্ষণে একটা টিম একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারে না। এই টিম যদি 5 মাস প্রশিক্ষণ করে, আমাদের মানে করাতে হবে। এর জন্য কিন্তু আমাদের যারা বড় বড় স্পন্সর্স আছেন, ওনাদেরকে আগায় আসতে হবে। বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার পর বৃহস্পতিবার দেশে ফিরবে যুব হকি দল। এরপরই ফেডারেশনের পক্ষ থেকে দলকে দেওয়া হবে সংবর্ধনা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ। বড় লক্ষ্য অর্জনে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছেন নারী ফুটবলাররা। সহকারীদের কাজ বুঝিয়ে দিয়ে ছুটিতে যাবেন বাটলার। বাফুফের সাথে 31 ডিসেম্বরে চুক্তি শেষ হবে তার, তবে দলের সাথেই থাকার আগ্রহ এই ব্রিটিশ কোচের। দ্বিতীয়বার নারী সাফ জয়ের রেশ কাটতে না কাটতেই কোচ পিটার বাটলারের কাঁধে নতুন দায়িত্ব। 11 ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে সাফের অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, তাই দলকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন সাফ জয়ী কোচ পিটার বাটলার। সাফে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের কৃতিত্ব, আমি শুধু গাইড করেছি ওদের। যাই হোক, সামনে আরও একটা মিশন, এখন সেদিকেই মনোযোগ দিতে চাই। মঙ্গলবার সকালে মাঠে আর দুপুরে জিমে ঘাম ঝরিয়েছে ফুটবলাররা। কোচ পিটার মেয়েদের উপর আস্থা রাখছেন। দলের বেশিরভাগ ফুটবলারই পুরনো, তবে বুধবার বিকেএসপি থেকে যুক্ত হবেন কয়েকজন ফুটবলার। সবেমাত্র ক্যাম্প শুরু করলাম, মেয়েরা ছুটি কাটিয়ে ফিরছে, সবাই আত্মবিশ্বাসী, ভালো কিছু করার আগ্রহ ওদের মধ্যে প্রবল। বাফুফে এলিট একাডেমির জন্য আনা এই ব্রিটিশ কোচকে নারী দলের দায়িত্ব দেয় বাফুফে। যে দলটি পেয়েছে দারুণ সাফল্য, তাই এই দলটার সঙ্গেই থাকার আগ্রহটাও বেশি বাটলারের। যদিও বাফুফের সাথে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ এই কোচের। দেখুন, এখানে কাজ করেছি, কিছুটা সফলতাও পেয়েছি। যতটুকু বুঝি আমার কাজে বাফুফে খুব বেশি অসন্তুষ্ট নয়, আর আমারও কাজ করার আগ্রহ আছে। এখন দেখা যাক ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। 7 ডিসেম্বর কক্সবাজারে বিওএ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে সাফ জয়ী নারী ফুটবলারদের, আর তার পরপরই ছুটিতে যাবেন বাটলার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, খেলাধুলার শুরুতেই আমরা যুব হকি দলের প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে কোয়ালিফাই করার খবরটা জানিয়েছিলাম। হকির এই সাফল্য নিয়ে আমরা কথা বলতে সরাসরি যুক্ত করেছি জাতীয় হকি দলের সাবেক তারকা রফিকুল ইসলাম কামালকে। তার সাথে কথা বলবো। রফিকুল ইসলাম কামাল, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাকে অভিনন্দন শুরুতেই, কারণ শুধু জাতীয় দলের সাবেক তারকা হিসেবে নয়, বাংলাদেশ হকি ফেডারেশনের একজন কর্মকর্তা হিসেবেও এই একটা স্বপ্ন কিন্তু সবার মনেই ছিল, বাংলাদেশ কোনো না কোনো সময়ে হকি বিশ্বকাপে যুব হোক সিনিয়র হোক খেলবে। সেই লক্ষ্যটা অর্জিত হলো। এর পিছনে কারণটা যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের। ধন্যবাদ। প্রথমত আমি বাংলাদেশ জাতীয় যুব হকি দলের
সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচিং স্টাফস, বয় এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সকল কর্মকর্তা বর্তমানে এবং বিগত যারা ছিলেন, সেই সাথে যারা বাংলাদেশ হকির সাথে জড়িত ছিলেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই অর্জনটা আজকে আমাদের যেটা হয়েছে সেটা আমাদের সকলেরই অর্জন। আমি বলবো যে বাংলাদেশের হকির ইতিহাসে এটা এমন একটা দিন যেটা আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করেছি। আমরা বারবার বলতাম যে বাংলাদেশের হকিতে একটা সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনা কিন্তু যুব হকিতেই ছিল সবচেয়ে বেশি, এবং সেটা আমরা এবার করিয়ে দেখেছি। এর মূল কারণটা হচ্ছে শত বাধা বিপত্তি এবং অনেক ধরনের আমাদের সীমাবদ্ধতা থাকার পরেও কিন্তু বাংলাদেশের হকি কিন্তু বিশেষ করে যুব হকি সবসময় একটা সম্ভাবনা জাগিয়েছিল, এবং শেষ পর্যায়ে এসে এখন এসে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পেরেছি। আমি মনে করি রফিকুল ইসলাম কামাল, আর একটু জানতে চাচ্ছি যে এই প্লেয়ারদেরকে আমরা যদি আগামী বছর বিশ্বকাপের আগে প্রস্তুত করতে চাই, কতটুকু এফোর্ট আমাদের দেওয়া প্রয়োজন, যদি কোনো পরামর্শ থেকে থাকে? ডেফিনেটলি এই টিমটাকে একেবারে আলাদা করে ফেলা উচিত, এবং এই টিমটাকে শুধুমাত্র আমি বলবো যে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ যেটা আছে সেখানে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এর বাইরে তাদেরকে আলাদা করে নিয়ে এক বছরের একটা সুন্দর পরিকল্পনা সাজানো উচিত হকি ফেডারেশনের, যেখানে বাংলাদেশের এই যুব হকি প্লেয়াররা অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে। ইউরোপ ট্যুর যদি করতে পারে সেটা অনেক ভালো। ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়ার মতো দেশের সাথে যদি একটা টেস্ট ম্যাচের সিরিজের আয়োজন করা যেতে পারে, সেটাও বাংলাদেশের এই টিমের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে আমি বলে মনে করি। কারণ এই এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চটা একেবারেই আলাদা। বিশ্ব মঞ্চে যে প্রস্তুতি প্রয়োজন রয়েছে সেই ধরনেরই আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিতে হবে। সেই সাথে যদি একটি ভালো মানের বিদেশি কোচ আমরা এই দলের সাথে যুক্ত করতে পারি, আমার মনে হয় যে আমরা ওয়ার্ল্ড কাপে অবশ্যই। রফিকুল ইসলাম কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার অভিনন্দন জানিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাতীয় হকি দলের সাবেক তারকা রফিকুল ইসলাম কামাল, জানাচ্ছিলেন বাংলাদেশ যুব হকি দলের সাফল্য নিয়ে। আর এরই সাথে শেষ করছি খেলার দুনিয়া।